প্রথমে ৩ ধাপ, তারপরে ২ ধাপ, তারপরে ১ ধাপ। যেমনটা শোনা যাচ্ছে, নবম পে স্কেল ১ ধাপে বাস্তবায়নের কথাবার্তা হচ্ছে। মূল কারণটা বলা হচ্ছে অটোমেশন, অর্থাৎ আইবিএস এর মাধ্যমে যে বেতন দেওয়া হয় সেখানে নাকি সমন্বয় করা যাবে না। অথচ আমরা জানি অটোমেশন বা ডিজিটাল পদ্ধতি এটিকে ব্যবহার করা হয় কাজের সময় কমানোর জন্য। তো এই ২২ লাখ বা ২৩ লাখ সরকারি কর্মচারী এবং এর সাথে যদি আমরা পেনশনভোগীদের যদি ধরি, তাদের এই বেতনের বিন্যাস বা কাঠামোর পুনর্বিন্যাস এটা নাকি আইবিএসে করতে সমস্যা হতে পারে। এর পাশাপাশি বিভিন্ন গ্রেডে ইনক্রিমেন্টের হার পরিবর্তন করার কথা শোনা যাচ্ছে। খুব সহজ ভাষায় বলতে গেলে ইনক্রিমেন্ট হচ্ছে মূল্যস্ফীতির সাথে বেতন সমন্বয়। তাহলে কথা হচ্ছে বিভিন্ন গ্রেডে মূল্যস্ফীতি কি বিভিন্ন রকমভাবে প্রভাব ফেলে? এর পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে যদি এক ধাপে বেতন বাস্তবায়ন করা হয় তাহলে পে কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশের থেকেও বেতন বৃদ্ধিটা কমতে পারে, বা সচিব কমিটি যে সুপারিশ করবে সেই সুপারিশটা কমতে পারে। আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল, আমি যখন এই ভিডিওতে বসে তখনও পর্যন্ত এই বৈঠকের বিস্তারিত তথ্য পাইনি। মূল কথা হলো এই যে এত আলোচনা, এত কিছু হচ্ছে, পে স্কেলের গেজেটটা কবে নাগাদ হবে, অর্থাৎ চূড়ান্তভাবে পে স্কেল আমরা কবে পাবো, নাকি প্রতিদিন এরকম করে নতুন নতুন তথ্য, নতুন নতুন ফর্মুলা, নতুন নতুন থিওরি আমরা পাবো। পে স্কেল নামা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগত। পে স্কেল নিয়ে আলোচনা, প্রত্যেক দিন নতুন নতুন রং পাচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন ফর্মুলা পাচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন বোধ করি বৈঠকও পাচ্ছে। মানে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আজকে সারাদিন ভেবেছি, যদি একটু ব্যস্ত ছিলাম, আবহাওয়া একটু প্রতিকূল আবহাওয়া ছিল, তো সেটা মানে বসে বসে সেটা ভাবছিলাম যে আসলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো যারা বলেন বা যারা বের করেন তারা কি ভেবেচিন্তে বলেন, অথবা যাদের কথা বলা হচ্ছে তারা কি আদৌ এগুলো বলেছেন, নাকি এগুলো আমাদের মিডিয়ার সৃষ্টি? আমার পাঠঘর মানে আপনাদের পাঠঘর সবসময় স্রোতের বিপরীতে থেকে এই কথা বলেছে। সেই কথাগুলো কখনো কখনো মেইন স্ট্রিম মিডিয়াতে বা আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে আমরা বলতে পারিনি। আপনাদের খারাপ লেগেছে, অনেক সময় আপনাদের সেই খারাপ লাগাগুলোকে আপনারা প্রকাশও করেছেন, কখনো শালীনভাবে, কখনো অশালীনভাবে। যাই হোক না কেন, দিন শেষে আমাদের যেই অনুমানগুলো ছিল সেই অনুমানগুলো কখনো কখনো মিলে গিয়েছে। এখন সব কিছু মিলিয়ে যে পে স্কেল নিয়ে নতুন যে আলোচনাগুলো আসছে, মানে খুব ছোটোখাটো মানুষ আমি এবং আমাদের সাথে একটা পরিবার মিলে আমরা আছি, মানে ব্যক্তিগতভাবে আমার খুব জানতে ইচ্ছে করে এই সমস্ত বিষয়গুলো সাংবাদিকরা যে নিয়ে আসছেন বা মিডিয়াগুলো যে নিয়ে আসছেন তারা কি আসলে এগুলোকে যাচাই করে দেখেছেন, অথবা যারা এগুলো নিয়ে আলোচনা করেন তারা কি আলোচনা করার সময় একটু বাস্তবতার দিকে তাকিয়েও দেখেন না যে বিষয়গুলো তারা বলছেন এগুলো কি আসলেই বাস্তবসম্মত কোনো কিছু? তো চলুন আমরা যে বিষয়গুলো মোটামুটি পেলাম, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। এক ধাপে পে স্কেল বাস্তবায়নের নতুন পরিকল্পনা, সিদ্ধান্ত পরিবর্তন। শুরুতে ২ বা ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সরকার এবার একবারেই বা এককালীন পে স্কেল বাস্তবায়নের দিকে ঝুঁকছে। ধাপে ধাপে বাস্তবায়ন করলে সরকারি হিসাবরক্ষণ সফটওয়্যার আইবিএস প্লাসে বেতন সমন্বয় করা জটিল হয়ে পড়বে। জাস্ট আমি আইসিটি বা এই বিষয়টা সম্পর্কে যতটুকু জানি, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সময় এখন, আমি জাস্ট মানে আমি এই কথাটুকু আমি কোনোভাবে মানতে পারতেছি না যে আইবিএস এটা সমন্বয় করাটা জটিল হবে। আমরা নর্মালি যখন আইসিটি পড়ি বা যখন আইসিটি পড়াই তখন আমরা বলি যে কম্পিউটার কেন ব্যবহার করা হয়, তখন একদম শুরুর দিকেই আমরা একটা দুটো লাইন পড়াই যে যেই কাজ হাজার হাজার মানুষের করতে হাজার হাজার ঘন্টা দরকার সেটা কম্পিউটার মাত্র কয়েকটা ক্লিকে করে ফেলতে পারে। কি এক অদ্ভুত একটা যুক্তি, কি অদ্ভুত একটা আলোচনা। আর আমরাও সেটা মানে শুনে মানে খুব মানে খুশি হচ্ছে, কিন্তু এইটা চিন্তা করতেছি না যে আসলে এই কথাগুলোর মাধ্যমে
পে স্কেল বাস্তবায়নটা কি ঝুলে যাচ্ছে কি না। যেই আইবিএস হওয়ার আগে যেই কাজগুলো হাজার হাজার পৃষ্ঠা লেখা হতো হাতে, সেগুলোকে সমন্বয় করা হতো আইবিএসে, সেটা কেবলমাত্র একটা ক্লিকে সম্ভব। কিন্তু কি অদ্ভুত যুক্তি যে পে স্কেল যদি দুধাপে দেওয়া হয়, যে তাহলে 3 ধাপ থেকে প্রথমে 2 ধাপে আসলো, যে 2 ধাপে যদি দেওয়া হয় তাহলে প্রথমবার যদি বেসিক দেওয়া হয় তাহলে এটাকে সমন্বয় করা যাবে না। কি কি যুক্তি, মানে যেটা। তবে মানে খুব ভালো লেগেছে, আমি সকালবেলা একজনের কমেন্ট দেখেছি যে তিনি মন্তব্য করেছেন 3 ধাপ থেকে 2 ধাপ, 2 ধাপ থেকে 1 ধাপ, 1 ধাপ থেকে কমলে 0। আর আপনারা এই বিষয়টা আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আমাদের অনেক বিধিনিষেধ বা অনেক সীমাবদ্ধতা আছে, যার কারণে আমরা অনেক মন্তব্য করতে পারি না। তো বাস্তবায়নের যে রোড ম্যাপের কথা, এখন বিষয়টা যেটা হচ্ছে যে আলটিমেটলি সরকার তো একটা সিদ্ধান্তে পৌঁছিয়েছেন যে তারা 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন করবেন। প্রথম ধাপে মূল বেসিক, পরের ধাপে অন্যান্য ভাতা সমন্বয় করা হবে। তাহলে এইখানে আবার নতুন করে জটিলতা আসে কেন, এবং নতুন করে যে জটিলতার কথা বলা হচ্ছে আজকে এই হাইটেক যুগে, এই জটিলতা কি কোনো মানে হওয়ার কি কোনো মানে হওয়া কি উচিত কি না। যাই হোক, প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের উচ্চ পর্যায়ের বৈঠক, আমি আগেই বলেছি এই বৈঠকটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারিনি, তবে এ ধরনের বৈঠক আরও কয়েকটি হবে, যেটা আমি 2 দিন আগে বলেছিলাম। মানে আরও কয়েকটা লাগবে, কারণ আমরা একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি যে একটু সময় ক্ষেপণের বা একটু সময় লাগার বিষয়টা দেখতে পাচ্ছি। এটা হতে পারে যে আমরা একটু খুব খুশি হয়েছি, আমাদের এই খুশি থাকতে থাকতে যদি আর একটু সময় এইখানে চলে যায়, হয়তো বা আমরা অতভাবে ক্ষিপ্ত হব না। আর বেতন বৃদ্ধির হার যেটা, দেখুন একদম শুরু থেকেই আমি যেটি বলে এসেছি যে বেতন বৃদ্ধি আপনারা যেটা আশা করছেন সেটা হবে না, সেখান থেকে কমবে। মানতে পারেননি আপনারা, অনেকে বিরূপ মন্তব্য করেছেন। আচ্ছা, একটা প্রশ্ন আমাদের কাছে, মানে আপনাদের কাছে, তাহলে গত 7-8 মাসে আপনারা কী পেলেন? সেটাই প্রশ্নটা আপনাদের বুঝতে হবে, বাস্তবতা অনুধাবন করতে হবে। বিষয়টা এমনটা না যে মানে আমি নিচে আমার পে স্কেলটা বাড়িয়ে নিচ্ছি আর সম্ভব হলে কারোটা কমিয়ে দিচ্ছি, বিষয়টা সেটা না। আমি নিজেই তো পাচ্ছি না, তো সুতরাং এইখানে পে স্কেলের বিরোধিতা করা বা এরকম কোনো বিষয় তো এইখানে নেই, যেটা বাস্তবতা সেটাই। এখন দেখেন, সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যারা এই কথাগুলো বলেন, তারা কি জেনে বলেন না বুঝে বলেন নাকি বলার জন্য বলেন, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট নিয়ে। আমি জানি না এটা মিডিয়ার বা মানে মেইন স্ট্রিম মিডিয়া সহ অন্যান্য সাইট যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর আলোচনা টিকিয়ে রাখার জন্য আলোচনা কিনা, যে গ্রেড ভেদে ইনক্রিমেন্ট, ঠিক আছে। যেমন 6ষ্ঠ থেকে 20তম গ্রেডে 5%, 5ম গ্রেডে 4%, প্রথম গ্রেডে আলাদা। এটা বোঝা যাচ্ছে যে আসলে ইনক্রিমেন্টটা কেন দেওয়া হয়, সে বেসিক কনসেপ্টটুকু ক্লিয়ার না। দেখেন, বেসিক কনসেপ্ট হচ্ছে যে একটি দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি এটা স্বাভাবিক, এটা থাকবে। একটি দেশ তার অর্থনীতির সার্বিক বিষয়গুলো বিবেচনা করে, প্যারামিটারগুলো বিবেচনা করে সে মূল্যস্ফীতির একটি কাঙ্ক্ষিত মাত্রা নির্ধারণ করে। তো ফলশ্রুতিতে আমাদের অর্থনীতিতেও মূল্যস্ফীতি আছে, সেটা কাঙ্ক্ষিত মাত্রার কিনা সেটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু মূল্যস্ফীতি আছে এবং সেটা এভারেজ মোটামুটি 6, 7, 8 এরকম থাকে, আমরা গড়ের কথা বলছি। তো ইনক্রিমেন্টের মূল উদ্দেশ্য হলো যে এই মূল্যস্ফীতির সাথে বেতনকে সমন্বয় করা। অর্থাৎ আপনার বেতন যদি স্থির থাকে, আপনাকে 100 টাকা দেওয়া হয়, আপনার মূল্যস্ফীতি যদি 5 টাকা হয় সহজ হিসেবে, তাহলে পরের বছর আপনি বেতন পাবেন 100, কিন্তু সেটার ক্রয় ক্ষমতা হবে 95 টাকা। এইটুকুকে সমন্বয় করার জন্য ইনক্রিমেন্ট দেওয়া হয়। এবং উন্নত দেশগুলোতে আমি আমার প্রথম দিকের ভিডিওগুলোতে দেখিয়েছি, যেমন পাকিস্তানে, শ্রীলঙ্কায়, ভারতে, এই সমস্ত জায়গাগুলোতে। আমি জানি যে আপনারা অনেকেই সেই ভিডিওগুলো দেখেননি বা দেখতেও চান না, আপনারা শুধু চান যে কত টাকা বেতন পাবেন, বেতন কত বাড়ছে। আমার যদি সুযোগ থাকতো বা আমি যদি ওই কাজটা করতাম, আমি ওরকম ভিডিও করতাম, এই মুহূর্তে পে স্কেল কার্যকর হলো, এত এত গ্রেডে এত এত বেতন, এবং আমি জানি সেখানে লক্ষ লক্ষ ভিউ পেতাম।
কিন্তু আমি সেটা করি না, কারণ আমি যেটা করি বা যেটা বুঝি সেটা বোঝার চেষ্টা করি। আমি বুঝি বললে ভুল হবে, বুঝি যে এমনটা না, যেটা বুঝি না সেটা বোঝার চেষ্টা করি। এটাই হচ্ছে মূলত ইনক্রিমেন্টের মূল কারণ। মানে অনেকগুলো কারণের ভিতর এই একটি কারণ যে বেতনটাকে সমন্বয় করা হয় মূল্যস্ফীতির সাথে। তো সেইখানে গ্রেড ভিত্তিক যদি ইনক্রিমেন্ট আলাদা আলাদা করা হয়, আমি জানি না ঠিক এই মুহূর্তে আমি যতগুলো নিয়ে কাজ করেছি, মালদ্বীপ, নেপাল, ভুটান, সার্কভুক্ত দেশগুলোকে নিয়ে কাজ করেছিলাম আমি, সেখানে আমি এরকমটা দেখিনি যে গ্রেড ভিত্তিক আলাদা আলাদা ইনক্রিমেন্ট, বিশেষ ইনক্রিমেন্ট সেটা ব্যবহার করা হয়। কিন্তু এই যে মানে ধারণা, একদম নতুন একটি ধারণা, আমার ভুল হতে পারে, আমার জানা নেই, আমি যতটুকু আমি মনে পড়ে আমি স্বীকার করছি। প্রিয় সহকর্মীরা, আপনারা যারা ভিডিও দেখছেন, যদি আপনাদের মনে পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর বাজেট বরাদ্দ যেটা হচ্ছে যে 44,000 কোটি টাকা, দেখেন 44,000 কোটি টাকা যখন বরাদ্দ রাখা হয়েছিল তখন বলা হয়েছিল 3 ধাপে বাস্তবায়ন করা হবে। সেটা কমে যখন 2 ধাপে হলো, সেটাকে বলা হলো যে হ্যাঁ 2 ধাপে এটা করা সম্ভব। এখন আবার 1 ধাপের কথা আসছে। আমরা ধাপ কমতে কমতে কোথায় যাব, কোথায় আসব? আসে আমরা দেখি আর কি আলোচনা আছে আমাদের। কর্মচারী কল্যাণ সমিতির দাবি এবং প্রস্তাব, তারা 2টি দাবি রেখেছেন। প্রথম ধাপে মূল বেতনের 100% একবারে দেওয়া হোক এবং দ্বিতীয় ধাপে সব ধরনের ভাতা দেওয়া হোক। সরকারের আর্থিক সীমাবদ্ধ থাকলে প্রথম ধাপে 100% মূল বেতন, দ্বিতীয় ধাপে শুধু বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য দেওয়া যেতে পারে। মূল দাবি একবারে দেওয়া যাবে না। 2টা দাবির মধ্যে আমি আলাদা করে পার্থক্য খুব একটা বেশি পাই। তো এই 2টি দাবির মধ্যে আমি আলাদা কোনো কিছু পাইনি। ওই কথা একটাই যে প্রথম ধাপে মূল বেতন 100% দিতে হবে এবং দ্বিতীয় ধাপে সব ধরনের ভাতা দেওয়া হোক, এবং দ্বিতীয় প্রস্তাবে যেটা বলা হয়েছে প্রথম ধাপে মূল বেতনের 100% এবং দ্বিতীয় ধাপে শুধু বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য ভাতা দেওয়া যেতে পারে। আচ্ছা, আমরা ভাতা হিসেবে বাড়ি ভাড়া ভাতাটাই সবচেয়ে বড় অঙ্কের পাই। বাকি যে ভাতাগুলো আছে সেই ভাতাগুলো সীমিত ভাতা। এর ভিতরে মেডিকেল ভাতা এটা সবাই পান, এছাড়া অন্যান্য ভাতা যেগুলো আছে সেগুলো সবাই পান না। তো ওটা যদি সরকার যদি প্রথম ধাপে মূল বেতন দিতে পারেন, অর্থাৎ মূল বেসিকটা দিতে পারেন, দ্বিতীয় ধাপে যদি বাড়ি ভাড়া ভাতা দিতে পারেন, তাহলে তৃতীয় ধাপে আর ওই যে ফ্র্যাকশন যেটা থাকে মেডিকেল ভাতা বা অন্যান্য ভাতা, সেটা খুব একটা কঠিন হবে না। মানে এর ভিতরে আমি নতুনত্ব কোনো কিছু পাইনি। জাস্ট মানে ঠিক সমালোচনা না, যে আমার কাছে নতুনত্ব কোনো কিছু মনে হয়নি। এটা নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি, একই রকমভাবে কথা বলছি, এবং আমরা এই যে দাবিটা অর্থাৎ 2 ধাপে, এটার সাথে আমরা সবাই একমত। কিন্তু এখন প্রশ্ন হলো যে মাঝখানে নতুন করে যে কথাগুলো আসছে, এই কথাগুলো কোত্থেকে আসে এবং এই কথাগুলো কি ইঙ্গিতপূর্ণ কোনো কিছু কিনা? প্রিয় সহকর্মীরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমি আপনাদেরকে অনুরোধ করব যে যে কোনো খবর যখন আপনারা দেখবেন, শুধু বেতন বৃদ্ধি, এই মুহূর্তে পে স্কেল দেওয়া হলো, এই মুহূর্তে গেজেট প্রকাশিত হলো, দেখে নিন আপনার বেতন, এগুলো না দেখে যখন যে নিউজগুলো পাবেন সেই নিউজগুলো একটু ভালো করে অ্যানালাইসিস করার, বোঝার চেষ্টা করবেন। আমি জানি আপনাদের সেই ধৈর্য নেই, এর কারণটা হচ্ছে কি, যে আমরা যখন ভিডিওগুলো যখন করি তখন প্রত্যেকটা নিউজের সাথে আমরা আমাদের ভিডিওর সাথে আমরা নিউজ সোর্সগুলো দিয়ে দিই, যেখান থেকে আমরা মূল ডাটাগুলো নিয়েছি এবং যেগুলোকে পাবলিশ করা যায়। আপনাদের সেই ধৈর্য হয় না সেটুকু দেখার জন্য। যাই হোক, সব কিছু মিলিয়ে আপনাদের যে অপেক্ষার কথা আমরা বারবার বলি, সেই অপেক্ষাটা আর কতকাল অপেক্ষা করব আমরা? এই অবস্থাটাতে এসে যে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে, এই যে আলোচনার ওঠা নামা, এই ফাঁকে আরেকটুকু কথা বলে রাখি, আপনারা অনেকেই আমাদের সাথে আছেন, আমাদের ভিডিওগুলো দেখেন, কিন্তু আমরা এটাও প্রত্যাশা করি ভালো লাগার থেকে যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ এতটুকু বিশ্বাস আমার পাঠঘরের উপর রাখতে পারেন যে অন্তত মানে ভুল করে যদি না হয়, ইচ্ছাকৃতভাবে নয়, কখনোই এ ধরনের চটকদার নিউজ দিয়ে আমরা কখনোই আজ পর্যন্ত কোনো ভিডিও তৈরি করিনি। তো সুতরাং আমরা যেটা বলি, আমার পাঠঘর আপনাদের সাথে যেটা বলি, আমরা বোঝার চেষ্টা করি খবরের পেছনে খবরটা কী আছে, সেটুকু যদি জানতে হয় তাহলে আমার পাঠঘরকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো সব কিছু মিলিয়ে এক ধরনের অনিশ্চয়তা, কারণ এ ধরনের আউট অফ ট্র্যাক অর্থাৎ ডাইভারশন, বা যেখানে যে আলোচনাগুলো ডাইভারশন করছে, মূল ট্র্যাক থেকে আলোচনাটাকে নিয়ে যাচ্ছে, যেখানে আমাদের আলোচনা হওয়া উচিত ছিল গেজেট কবে প্রকাশিত হবে, সেখান থেকে এখন এই যে আলোচনাগুলো, এই ডাইভারশনগুলো কি সময়ক্ষেপণের জন্য?
অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ ভালো কোনো খবর পেলে আবারও আপনাদের সাথে কথা হবে, এমনকি খারাপ খবর পেলেও, যদি আপনাদের ভালো লাগে না খারাপ খবর শুনতে, আমি এটা জানি। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।